হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে খুব ইন্টারেস্টিং। টপিকটার নাম হচ্ছে এমফ্যাটিক ডু। এটা নিয়ে আজকে আমরা একটা কথা বলবো। এটা হয়তো তোমাদের কাছে একটু আনকমন লাগতে পারে, কিন্তু এটা একটু আজকে আমরা জানবো এবং এটার ইউজ শিখবো। তাহলে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কথাবার্তাগুলো বলতে পারবো, সক্ষম হব। তো চলো আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, এবার এটা শুরু করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে এই এমফ্যাটিক ডু এর কথাটার অর্থ কি। এটা যদি আমরা বুঝতে চাই, তো এটাকে আমরা এভাবে বলতে পারি, এটা হচ্ছে এমফাসাইজ। মানে শুধু যদি আমি এটা যদি কাজ করি, এটাকে যদি আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই, এটা হচ্ছে এইটুকুনি জাস্ট। হুম, এটা হচ্ছে জাস্ট এমফাসাইজ, এমফাসাইজ ডু। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এমফাসাইজের অর্থ কি। এবার যদি আমরা এমফাসাইজের অর্থটা একটু বুঝে নিতে চাই, তাহলে আমাদের দেখতে হবে এমফাসাইজের অর্থ হচ্ছে জোরে, জোর দেওয়া, জোর দেওয়া, জোর, জোর দেওয়া। ঠিক আছে, এবার আমরা একটু বুঝবো যে এখানে আমরা কি পড়বো। এটা হয়তো আমাদের অনেক আনকমন একটা টপিক লাগবে, কিন্তু সমান গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয়। যে ইংলিশ তো জানতে হবে তো সবটাই, তো এই জন্যই এই টপিকটার উপর ভিডিও বানাচ্ছি। দেখো, ফার্স্টে আমরা বলেছি যে ইন অ্যাডিশন টু মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ডু ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান অক্সিলারি টু ক্রিয়েট এমফ্যাটিক সেন্টেন্সেস। মানে ইন অ্যাডিশন টু অর্থ হচ্ছে ও পাশাপাশি। মানে অর্থটা হচ্ছে এখানে এভাবে যে পাশাপাশি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি, মানে বাক্য তৈরি করা ছাড়াও ডু কিন্তু অক্সিলারি ভাবে ইউজ হয়, যেটা আমরা এমফ্যাটিক জোর দা সেন্টেন্সে বলতে সাহায্য, মানে সেখানে সেন্টেন্সগুলোতে ইউজ করবো। ঠিক আছে, দিস ইজ সামটাইমস রেফার টু এস এমফ্যাটিক মুড। এটাকে অনেক সময় এমফ্যাটিক মুড বলে। এটা হচ্ছে গ্রামাটিক, মানে এরকম মুড। ঠিক আছে, মুড যখন পড়বো তখন তোমরা এটা বুঝবে। ইটস পারপাস, এটার পারপাস কি? কোনো নতুন মানে সে অ্যাড করবে না, সে জাস্ট ব্যাপারটাকে এমফাসাইজ করবে। এখানে একটা ইম্পর্টেন্ট, এমফ্যাটিক ডু কাম বিফোর মেন ভার্ব। মেন ভার্বের আগে আসবে, সেটা তোমরা দেখতেই পাবে। যেমন এক্সাম্পল দেবো, অ্যাজ ইজ দ্য কেস হোয়েন ডু ইজ ইউজড এগেইনস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। যখন ডু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন এটাকে মানে টেন্স নিয়ে চেঞ্জ হয়, এখানেও সেইভাবেই চেঞ্জ হবে, আর মেন ভার্বটা ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবেই থাকবে। এটা তোমরা যখন আমি এক্সাম্পল দেবো তখন তোমরা বুঝতে পারবে। তখন এক্সাম্পলে ডাইরেক্ট চলে আসবো। আই ওয়াশড দ্য ডিশেস, মানে কি বলছে, আমি ডিশগুলো পরিষ্কার করে ফেলেছি। এখানে কোনো এমফাসাইজ দেওয়া হয়নি। এবার যদি আমি বলি আই ডিড ওয়াশ দ্য ডিশেস, এমফাসাইজ দ্য ফ্যাক্ট দ্য স্পিকার ওয়াশ দ্য ডিশেস, এখানে কিন্তু ডিড এসছে। ঠিক আছে, তার মানে আমি কিন্তু বলছি যে আমি ওয়াশটা পরিষ্কার করে ফেলেছি, জোর দিচ্ছি, জোর দিচ্ছি, ভার্বের আগে বসেছে। আগে আগে বসে ওয়াশকে মানে এমফাসাইজ করছে যে আমি পরিষ্কার করে ফেলেছি। ঠিক আছে, এই ডিডটা যখন আসছে তখন সেই ওয়াশটা চলে আসছে। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যেখানে ওয়াশড ছিল, এখানে কেন ওয়াশ হলো। আমি কিন্তু আগেই বলেছি, আমি যদি একটু স্ক্রিনে যাই, এটা তো আগেই বলেছি, কোনো একটা ভিডিওতে বলেছি। যদি না বলে তোমরা জেনে থাকো, এটা আজকে জেনে যাও যে একই বাক্যে কখনো দুটো পাস্ট টেন্স ইউজ করা যায় না। মানে ধরো বলছি যে আই ডিড, এবার ছিল হচ্ছে ওয়াশ, এই বাক্যটা হতে পারে না, মানে বাক্যটা পুরো ভুল, এটা সম্ভব না হওয়া। ঠিক আছে, আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। কাজেই এখানে হবে আই ডিড ওয়াশ, আই ডিড ওয়াশ। শুধু লিখতে পারো আই ওয়াশড, আই ওয়াশড
বাট যেই এখানে ডিড চলে আসবে, পাস্ট টেন্স চলে আসবে, তখন কিন্তু এই ইডিটাকে ইরেজ করে দিতে হবে। তখন কিন্তু হি ওয়াশড কোন রকমভাবে রাখা যাবে না, এটাই নিয়ম। এবার শুধু এটা কিন্তু আয়ার ক্ষেত্রে না, মানে ধরো আমি বলছি হি, সরি কালারটা একটু আমি চেঞ্জ করে নেবো, বলছি হি কমপ্লিটেড দ্য ইস ডাব্লিউ, সরি সরি, আচ্ছা তাহলে আমি বলছি হি কমপ্লিটেড দ্য ইস ডাব্লিউ। এবার ধরো আমি এখানে যদি বলি, আমি এখানে ডিড লাগাতে চাই, মানে কমপ্লিটটাকে আমি যদি এমফাসাইজ করানো চাই তাহলে আমাকে ডিড লাগাতে হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে। তখন আমাকে বলতে হবে হি ডিড, এখানে কিন্তু কমপ্লিট বলা যাবে না, এখানে বলতে হবে, সরি, এখানে আমাকে বলতে হবে, আমি এটা তোমাদের একটু ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, যার কোনো সমস্যা না হয়। আমি তো এখানে অন্য করে লিখছি যাতে তোমরা আরও স্পষ্ট বুঝতে পারো ডিফারেন্সটা। হি ডিড কমপ্লিট, তারপর আমি এটাকে আবার এটাই হচ্ছে কি উত্তর। যতই এখানে কমপ্লিটেড থাকে এখানে কিন্তু কমপ্লিট আসবে। আর শুধু হি এর ক্ষেত্রে না, এটা সি এর ক্ষেত্রেও হবে, ওয়ে এর ক্ষেত্রেও হবে, সবগুলোর ক্ষেত্রেই একটা সেন্টেন্সে দুটো পাস্ট টেন্স ইউজ হবে না, এটা তোমরা বুঝে রাখো। এটার উপর আমরা কোশ্চেন তো অ্যান্সার করবো, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি আগের পেজে, ঠিক আছে? এই তারপর দেখো, হি লুকস লাইক অ্যান অনেস্ট ম্যান, এখানে কিন্তু কোনো এমফাসাইজ করা হয়নি। এবার এখানে কি এসছে, হি ডাজ লুক লাইক অ্যান অনেস্ট ম্যান। এবার তোমরা বলবে এখানে ডাজ করতে গেলো, এখানে ছিল ওয়াস্ট, এটা ভালো করে বুঝবে, এটা ছিল ওয়াস্ট পাস্ট টেন্স, তাই এখানে পাস্ট টেন্সে ডিড এসছে, ঠিক আছে? এখানে আছে কি লুকস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যারা টেন্স পড়োনি তারা ব্যাপারটা বুঝতে পারবে না। আমি তোমাদের আহ, কে বলছি যে তোমরা টেন্সের ভিডিওটাকে ভালো করে দেখে আসো, তারপর তোমরা বুঝতে পারবে। এখানে লুকস আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা শর্টে লিখছি আমি। তো হি এর সাথে যেহেতু ডাজ হবে, মানে হি এর সাথে তো ডু হয় না, হি এর সাথে ডাজ হবে, লজিক এটা হয়ে যাবে হি ডাজ লুক লাইক অ্যান অনেস্ট ম্যান, এমফাসাইজ আছে যে সত্যি তাকে অনেস্ট ম্যানের মতোই লাগছে, ঠিক আছে? এটা হয়ে গেলে উত্তর, বুঝতে পেরেছো এটা আশা করছি। এবার আমরা পরেরটায় চলে যাবো, আমি ধরে ধরে বলেছি তোমাদেরকে, আমাদের বুঝতে সুবিধা হয়। একটা নোট দেওয়া হয়েছে, ওটা কি বলা হচ্ছে, অ্যাজ উইথ দ্য ইন্টারগেটিভ সেন্টেন্সেস however you cannot use do when be is in the main verb। ব্যাপারটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে, এটাকে এভাবে না বললে, আচ্ছা হ্যাঁ এটাকে আমরা জাস্ট এভাবে ব্যাখ্যা করতে পারি যে যখন বিয়েরটা তোমাদের আমি একবার বুঝিয়েছিলাম, তাই আমি স্ক্রিনে চলে যাব, সরি, একবার আমি একটু স্ক্রিনে চলে, এই বিয়েরটা আমি যেটা তোমাদের বোঝাচ্ছি সেটা একটু তোমরা দেখবে এবার। যখন, এটা তোমাদের আমি আগেও বলেছি, বেস ফর্মটা তারপর এবার শর্টে বলছি আমি, ঠিক আছে? কারণ বড় ফিল্ডে বড় করতে গেলে এটা অনেকটাই বড় হয়ে যাবে, জাস্ট আমি শর্টে বলছি ব্যাপারটা কি হয়েছে। যখন বেস ফর্ম, এটা বেস ভি ওয়ান, ভি টু,
যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। এটা যখন হবে গিয়ে বি, মানে এটা যখন বি হবে তখন এটা ইজ এম আর হবে আর কি। মানে যখন বি ভার্বের কথা বলা হবে তখন এর মানে প্রেজেন্ট ফর্মটা হবে ইজ এম আর, পাস্টটা হবে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, থার্ডটা হবে বিন, থার্ডটা কি হবে, বিন হবে, বিন। ঠিক আছে, এবার এটা যদি আমরা একটু মনে রাখি, যদি আমি চলে যাই আমাদের স্লাইডে, তখন আমরা দেখতে পাবো যেখানে বলা হচ্ছে আই এম কোল্ড, এটা বলা আছে প্রেজেন্ট টেন্সে, তাই তো? এবার এখানে কোনো এমফাসাইজ করানো নেই, কিন্তু যখন আগের সেন্টেন্সের মতো আমরা এমফাসাইজ করতে চেষ্টা করব, তখন আমাদের হিসাব মতো বলা উচিত আই ডু বি কোল্ড, যেহেতু এটা চলে আসবে হচ্ছে গিয়ে মেন ভার্বটা চলে আসবে হচ্ছে গিয়ে বেস ফর্মে, আই ডু বি কোল্ড হিসাব মতো বলা উচিত। কিন্তু এটা এভাবে বলা যাবে না, এটা এভাবে বলা যাবে না, এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তখন শুধু এটা এমফাসাইজ থাকবে না, আই এম কোল্ড এটাই থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। আমি তোমাদের সেন্টেন্সের ভিডিও দিইনি, দেবো যখন আমরা সেন্টেন্সের ট্রান্সফরমেশন শিখবো, তখন সেন্টেন্সের ভিডিও আমরা দেব। ঠিক আছে, জাস্ট আমি যদি তোমাদের বলে দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স কি। আমরা চলে যাবো একটু স্ক্রিনে, সেখানে আমি একটু স্ক্রিনে চলে যাব, সেখানে আমি তোমাদের বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পেরাটিভ সেন্টেন্স, ইম্পেরাটিভ সেন্টেন্স, ইম্পেরাটিভ ইম্পেরাটিভ সেন্টেন্স, তোমরা একটু নোট করে রাখবে। যে সেন্টেন্স কমান্ড, ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট, ওয়ার্নিং দেয়, তাদেরকেই বলা হয় ইম্পেরাটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো ম্যাক্সিমামই শেষ হয় হচ্ছে, মানে সেন্টেন্সগুলো শেষ হয় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় এক্সক্লেমেটরি মার্ক দিয়ে শেষ হয়। এক্সক্লেমেটরি মার্ক দিয়ে, আচ্ছা না সরি, এই সেন্টেন্সগুলো ম্যাক্সিমাম শেষ হয় হচ্ছে গিয়ে যদি আমি বলি ফুল স্টপ দিয়ে, ফুল স্টপ, এই সেন্টেন্সগুলো ম্যাক্সিমামই শেষ হয় হবে ফুল স্টপ দিয়ে। তবে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে মার্কও হতে পারে, এক্সক্লেমেটরি মার্কও হতে পারে। এক্সক্লেমেটরি মার্কও হতে পারে। হাতে লেখা করে তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে আমি বলে দিলাম, তো তোমরা একটু লিখে নিও। ঠিক আছে, কারণ একটু এটা কিন্তু আমাদের লাগবে। আমি তোমাদের সেন্টেন্সটা একটু ডিটেলসে পড়াবো যখন আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখবো। যাই হোক,
এবার আমরা যেটা দেখব, সরি, we can we can also use emphatic to in imperative sentence. এই imperative to টা আমরা imperative sentence সেট করতে পারি, to add emphasize, uh, to add emphasis to a command instruction। যখন আমরা কমান্ড ইনস্ট্রাকশনের জন্য এমফাসাইজ করতে পারবো, তখন আমরা দুটো ইউজ করতেই পারি। ডিক্লারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা এমফ্যাটিক টুটাও ইউজ করতে পারি when বি ইজ আ মেন ভার্ব, যখন বিটা মেন ভার্ব হবে। ঠিক আছে, আনলাইক মানে মতো আর কি বলতে পারি। আনলাইক মানে কি বললাম? আনলাইক মানে বললাম হচ্ছে গিয়ে, আনলাইক মানে বললাম বা মতো একটা মানে মানে আমাদের আসতেই পারে। আহ, যদি আমি বলি, আর ডিক্লারেটিভ সেন্টেন্স মানে যেগুলো বাক্যের সাথে ফুল স্টপ থাকবে। আহ, তো যেমন বলছি, যেমন ডু বি কেয়ারফুল এমফাসাইজ করা হচ্ছে, ডু ট্রাই টু বি কোয়াইট, বি মেন ভার্ব। প্লিজ ডু অ্যাভয়েড ওয়াকিং অন দ্য গ্রাস, প্লিজ ডু এসছে। এখানে কিন্তু লক্ষণীয় বিষয়, বিটা কিন্তু এখানে মেন ভার্ব নয়। ঠিক আছে, এবার তোমাদের জন্য দুটো কোশ্চেন আসছে, দুটো কোশ্চেনের উত্তর তোমরাই দেবে। কানেক্ট অর ইন্টারেক্ট বলতে বলেছি আমি। হি ডাজ বি হ্যাপি, এটা ঠিক না ভুল? হি ডাজ বি হ্যাপি, হি ডাজ বি হ্যাপি। ডাজের সাথে ডাজ এখানেও আছে, এখানে কিন্তু লুক রয়েছে, তাহলে এটা কি ঠিক? হি ডাজ বি হ্যাপি, হি ডাজ বি হ্যাপি, ঠিক না ঠিক না এটা? এটা তো তোমরাই দেবে। আই ডিড ফিনিশড দ্য ওয়ার্ক, আই ডিড ফিনিশড দ্য ওয়ার্ক, এটাও ঠিক কি ঠিক না? এর উত্তরও তোমরাই দেবে। এই দুটোর অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট করে পাঠাবে, তার রিজন দিয়ে পাঠাবে। দেখি এরপর কি আছে, এরপর কিছুই নেই। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। দেখা হবে পরের কোনো নতুন একটা ভিডিও। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কী ধরনের ভিডিও চাই সেই ভিডিওগুলো প্লিজ আমাকে সাজেস্ট করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টিল গুড বাই। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমি যেটা কথাটা বলেছিলাম, কথাটা আমি একটা উইথড্র করছি। এই যে আনলাইক ইন ডিক্লারেটিভ সেন্টেন্স উই ক্যান ইউজ এমফ্যাটিক ডু when বি ইজ আ মেন ভার্ব অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্সে যেমন বি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকলে তখন আমরা ইউজ করতে পারি না, মানে কি বলবো, এমফাসাইজ হিসেবে, সেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে করতে পারি। যেমন ধরো এই যে ডু বি কেয়ারফুল, ডু ট্রাই টু বি কোয়াইট, প্লিজ ডু অ্যাভয়েড অন ওয়াকিং গ্রাস, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে।